সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশের অতিথি ডাক্তার প্রদীপ কুমার কর্মকার, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক, কার্ডিওলজিস্ট। ডক্টর প্রদীপ কুমার কর্মকার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশে। আপনি কার্ডিওলজিস্ট, কার্ডিওলজি নিয়ে কাজ করেন, তার মানে মানুষের হৃদয়ের দেখভালের দায়িত্ব আপনার। যদি খুব মোটা দাগে একটা প্রশ্ন করতে চাই, একজন মানুষের সুস্থ হৃদয় থাকতে হলে সাহিত্যের ভাষায় তো হৃদয় সুস্থ রাখার অনেক রকম নিয়ম কারণ আছে, কিন্তু স্বাস্থ্যগত বিবেচনায় সুস্থ হৃদয় রাখার একদম বেসিক প্রিন্সিপাল কি একজন মানুষের জীবনযাপনের? ধন্যবাদ নিউজ 24কে আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। আসলে দেখেন, প্রত্যেকটা মানুষ, আপনি যদি ভালো থাকতে চান, আপনি চাইবেন আপনাকে কমফোর্ট জোনে রাখে। হার্টও তেমন চায় সে তার কমফোর্ট জোনে থাকুক, তার উপর কোনো যদি আপনি এক্সট্রা স্ট্রেস না দেন। যেমন আপনার ব্লাড সুগার যদি কন্ট্রোল না থাকে, তার উপর একটা স্ট্রেস। আপনার ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না থাকে, আপনার তার উপর একটা স্ট্রেস। এবং এই স্ট্রেসগুলো যদি ক্রমাগতভাবে হার্টের উপর পড়ে, সে কিন্তু অসুস্থ হয়ে যায়। অসুস্থতা হওয়ার তার ভাষা হলো হার্টে ব্লক হওয়া। যখনই হার্টে ব্লক হয়, তখনই আপনার হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, আপনি শ্বাসকষ্ট হয়। সুতরাং আমরা যদি তার স্ট্রেস লেভেল কমিয়ে দিই, হার্টে যদি সুস্থ রাখি, তাহলে সে যেসব জিনিস পছন্দ করে না আমরা সেগুলো অ্যাভয়েড করি, এবং যেগুলো পছন্দ করে সেগুলো যদি করি, তাহলে আমরা হার্টটা ইজিলি সুস্থ রাখতে পারি। যেমন আবার তার অপছন্দের জায়গাগুলো যদি হয়, আমি যেটা বলেছি, যদি কারো বংশে যদি হার্টের রোগ থাকে, তখন সে কিন্তু তার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ওই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করি, কেউ যদি স্মোকিং ছেড়ে দেয়, কেউ যদি তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ব্লাড সুগার একটা স্পেসিফিক লেভেলে রাখে, সে যদি রেগুলার এক্সারসাইজ করে, তার ডায়েট হ্যাবিটটা যদি খুব পরিমিত হয়, তাহলে সে কিন্তু ভালো থাকবে। অন্যদিকে হার্ট চায় তাকে কমফোর্ট জোনে রাখবেন। যদি কারো এই রোগগুলো হয়ে থাকে, তাহলে আপনি ডাক্তারের কাছে নিয়ে যদি চিকিৎসা করে ওগুলো কারেকশন করেন, তাহলে কিন্তু সে কমফোর্ট জোনে থাকে। তাহলে এভাবে আমরা যদি কমফোর্ট জোনে তারা রাখতে পারি, তাহলে আপনার হার্ট ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। একটা জিনিস আমরা দেখি যে হুটহাট করে একজন মানুষের বুকে ব্যথা উঠছে, হসপিটালে যাচ্ছে, হঠাৎ করে তিনি আবিষ্কার করলেন তার হার্টে একটা কিংবা দুইটা আর্টারি অলরেডি অনেকখানি ব্লক। বাট এটা কি আগে বোঝার কোনো উপায় নাই, কিংবা নিয়মিত হার্ট চেক আপও কি করায় মানুষ? আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। কারণ আসলে একটা পেশেন্টের 80-90% বা 100% ব্লক একদিনে হয় না। ইট টেক্স টাইম। যদি আমরা হার্টের গুরুত্ব না দিই, হার্ট কিন্তু বারবার সিগন্যাল দেয়। আপনি যদি স্মোক করেন, আপনি যদি সিগারেট, আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, সে কিন্তু আপনাকে সিগন্যাল দিবে। কারণ একটু হাঁটতে গেলে আপনি টায়ার্ড হয়ে যাবেন, একটু হাঁটতে গেলে বুকে ব্যথা হবে, আপনি পরিশ্রম করতে পারছেন না, তখনই কিন্তু একটা সিগন্যাল যে আপনার হার্ট অসুস্থ হয়ে চলছে। তখন যদি আপনি ডাক্তার না দেখান, তখন একদিন আপনি কমপ্লিট যখন ব্লক হয়ে যাবে, 100% ব্লক, তখন হঠাৎ করে আপনার বুকে ব্যথা শুরু হবে প্রচণ্ড বেগে, এবং আপনি অনেক সময় 50% পেশেন্ট আমাদের হাসপাতাল পর্যন্ত আসতে পারে না যদি অ্যাকিউট হার্ট অ্যাটাক কারো যদি হয়। সুতরাং এই সিগন্যাল কিন্তু আগে থেকে দেয়। এছাড়া আমরা কার্ডিওলজিস্টরা কিছু চিকিৎসা করে, কিছু ডায়াগনোসিস করে, কিছু টেস্ট করে আমরা বুঝতে পারি যে তার হার্টে ব্লক হচ্ছে কিনা, অথবা ব্লক হওয়ার ঝুঁকি আছে কিনা। যেমন হচ্ছে কিনা, আমরা যদি কারো ইসিজি করি, কারো ইকো করি, কারো ইটিটি করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে তার হার্টের ব্লক আছে কিনা অথবা মাত্রা কমান। আর আরও অ্যাডভান্সে যদি যাই, করোনারি এনজিওগ্রাম, এটা সারা পৃথিবী বিশ্বে সর্বশেষ প্রযুক্তি। হার্টের আর্টারিতে কোনো ব্লক আছে কিনা সেটা দেখার প্রযুক্তি, ওইটাও করে আমরা দেখতে পারি যে হার্টে কোনো ব্লক আছে কিনা। সুতরাং হার্ট অ্যাটাক হঠাৎ করে হয় না, কারো এক ঝাঁক রিস্ক ফ্যাক্টর থাকে। এই রিস্ক ফ্যাক্টর যদি আপনি কন্ট্রোল না করেন, তখন আপনার আস্তে আস্তে ব্লকগুলো হয়ে থাকে, এবং ব্লকের মাত্রা যখন 70%-এর বেশি হয়, তখনই কিন্তু মানুষ সিমটোমেটিক হয়ে যায়। তখন মানুষের হাঁটলে বুকে ব্যথা হয়। কিন্তু ওই যে আপনি যদি 60% কারো ব্লক থাকে, 50% কারো ব্লক থাকে, তার সাধারণত হার্টের সিমটমগুলো ডেভেলপ করে না। তার মানে হার্ট কিন্তু আপনাকে সময় দেয় এগুলো চিকিৎসা করার জন্য। এবং আমরা সবসময় বলে থাকি, আপনার হার্টের ব্লকটা যদি 70%-এর কম থাকে, তখন কিন্তু ওষুধ দিলে এই 70%-এর কমটা আস্তে আস্তে কমবে। কিন্তু যখন এটা 70% বা তার বেশি হয়ে যায়, তখন এই ব্লকগুলো শক্ত হয়ে যায়। তখন আমাদের স্ট্যান্টিং অথবা বাইপাস করা ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না আপনার চিকিৎসার জন্য। আপনার স্ট্যান্টিং আর বাইপাসের প্রসঙ্গ যখন তুললেন, সরাসরি এই দিকে আসি। এই
ট্রিটমেন্ট কিংবা এই ম্যানেজমেন্টের যে প্রসিডিওরগুলো আছে সেই জায়গায় বাংলাদেশের, আমরা যখন স্মার্ট বাংলাদেশের কথা বলি, আরও বেশি ডেভেলপমেন্টের কথা বলি, বাংলাদেশ এই মুহূর্তে কোথায় আছে এই হৃদরোগ চিকিৎসায়? সেটি বাইপাস, ওপেন হার্ট সার্জারি হোক কিংবা স্টেন্টিং করানো হোক। আমি যদি একদম আমি যেটা বুঝি মানে স্মার্ট বাংলাদেশ এবং আমার যে সাবজেক্টটা স্মার্ট হেলথ সার্ভিস আমি যদি বুঝি, তার চেয়ে আরও যদি আমি যেখানে কাজ করি জাতীয় হৃদরোগ হাসপাতাল, সেখানে তো একটা স্মার্ট এনআইসিবিডি যদি আমি চিন্তা করি, সেভাবে আমি চিন্তা করি কীভাবে একজন একদম সমাজের লো ক্লাস বা যারা আমার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, একটা আমার রুগী আসলো আমার হাসপাতালে, ওই হাসপাতাল ঢোকার সাথে সাথে সে তার একটা তার যেই সিমটমগুলা বা তার এন্ট্রিটা হবে স্মার্ট এন্ট্রি, ইট উইল বি ইন নেট বেস। সে একটা তার যখন সে ওয়ার্ডে যাবে, সে ওয়ার্ডে ডেফিনেটলি একটা বেড পাবে এবং সেখানে যেই স্মার্ট ডক্টরস অ্যান্ড স্মার্ট সিস্টাররা তার চিকিৎসা নিয়োজিত থাকবে। এরপরে যখন তার ডায়াগনোসিসগুলো হবে, এই ডায়াগনোসিস টুলসগুলো হবে স্মার্ট এবং আপডেটেড। এরপরে ডায়াগনোসিসের পরে তার যে চিকিৎসাটা হবে স্মার্ট এবং সব লেটেস্ট ট্রিটমেন্ট, সে লেটেস্ট ট্রিটমেন্ট নিয়ে চলে যাবে। এবং আমরা আপনারা জানেন, খুশি হবেন, জাতীয় হৃদরোগ হাসপাতাল সেই স্মার্ট চিকিৎসার শুরু করেছে অলরেডি। আমরা গত জানুয়ারি মাসের 21 তারিখে বাংলাদেশে প্রথম রোবোটিক এনজিওপ্লাস্টি মানে রোবটের মাধ্যমে নিখুঁতভাবে হার্টের রিং পরানোর প্রযুক্তি শুরু করেছি। এবং আমরা ইনিশিয়ালি এটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছি। আমরা ফ্রান্স থেকে মেশিনটা এনেছি, আমাদের 7টা কেস আমরা করেছি তো টোটাল। আমরা এই রোবোটিক এনজিওপ্লাস্টি নিয়ে একটু ভালোভাবে শুনতে চাই, একটা বিরতি নিয়ে এসে তারপরে আবার এই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, রোড টু স্মার্ট বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আজ কথা বলছি ডক্টর প্রদীপ কুমার কর্মকারের সাথে, অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। ডক্টর কর্মকার, যেখানে ছিলাম আলোচনায় বিরতির আগে, রোবোটিক এনজিওপ্লাস্টির কথা বলছিলেন। এটি বাংলাদেশে প্রথমবারের মতো আপনারা করেছেন। এই ভাবনাটা কিভাবে এলো এবং 7 জনের উপর ইতিমধ্যে আপনারা অ্যাপ্লাই করেছেন, তার রেজাল্ট কি? থেকে আমি যে কোনো ইনোভেটিভ কাজগুলো নিয়ে আমি কাজ করতে পছন্দ করি। এখন আমি যখন প্রথম দেশের বাইরে যাই, তখন এই যে রোবট এনজিওপ্লাস্টিগুলো দেখি এবং আমি যখন চায়না এবং ইন্ডিয়াতে এটা ট্রেনিং নিই, তখনই আমার মনের মধ্যে এটা জায়গা আমি বাংলাদেশে এটা করব। সেই হিসাবে আমরা যোগাযোগ করতে থাকি। পরে মানে ফ্রান্সের একটা প্রতিষ্ঠান আমার মানে ইচ্ছায় সাড়া দেয় এবং তারা ইনিশিয়ালি আমি তাদের প্রপোজ করেছিলাম যে আপনারা মেশিনটা আমাদেরকে দেন, আমরা ট্রায়াল বেসিসে করি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা ইন্টারনেট অবকাঠামো এটা সাপোর্ট করে কিনা। তারা এগ্রি করেছেন এবং আমরা ওই মেশিন বাংলাদেশে এসেছে। আমরা 60টা রোগীর ক্ষেত্রে করেছি এবং আমরা সাকসেসফুলি প্রতিটা রোগীর এনজিওপ্লাস্টি করতে পেরেছি। এখানে কিন্তু অনেকগুলো সুবিধা আছে। যেমন হলো যে আমি যদি বলি সুবিধার দিকে বলি, এটা রোগীদের সুবিধা আছে, আমাদের কার্ডিওলজিদের সুবিধা আছে এবং দেশের সুবিধা আছে। রোগীদের সুবিধা হলো আমরা যখন স্ট্যান্ড প্লেসমেন্টের ক্ষেত্রে এটা খুব নিখুঁত, আমরা 1 মিলিমিটার বা 1 মিলিমিটার কোনো স্ট্যান্ডের প্লেসমেন্ট করতে পারি। আমরা যদি কখনো অনেক সময় ম্যানুয়ালি এই ঠিক 1 মিলিমিটার প্লেসমেন্টের জায়গা যেখানে ব্লক আছে অনেক সময় করতে পারি না, কিন্তু আমরা যদি রোবটের মাধ্যমে কমান্ড দিই, রোবটকে 1 মিলিমিটার সামনে যেতে পারি বা 1 মিলিমিটার পিছনে যেতে পারি, সে কিন্তু ওই জায়গার স্ট্যান্ড প্লেসমেন্ট করে। তো নিয়ম হলো আপনার স্ট্যান্ড প্লেসমেন্ট যত বেশি নিখুঁত, ওই রুগীর আউটকাম তত বেশি ভালো। এটা হলো রুগীর উপকার। প্লাস হলো রোবট দিয়ে করলে এটার সময় কম লাগে। যার জন্য আমরা বলি এনজিওপ্লাস্টি যখন হার্টে রিং পরানো হয়, যত কম সময়ে আমরা রিং পরাতে পারি তত রুগীর জন্য ভালো। এটা হলো যে রুগীর জন্য কি ভালো জিনিস। এবার আসেন আমাদের কার্ডিওলজি যারা ইউজ করে, আমি সবসময় বলি কার্ডিওলজিস্টরা যখন মানে এক্সপিরিয়েন্স হয়, যখন বয়স বাড়ে, ম্যাচিউর হয়, তারা ডিজেবল হয়ে যায়। কারণ আপনারা জানেন আমরা রেডিয়েশনের মধ্যে কাজ করি, একটা লিড নিয়ে কাজ করি। সেই রেডিয়েশন আমাদের ঠেকানোর জন্য আমরা একটা মানে মোটা একটা লেডের ওজন প্রায় 12 পাউন্ড ওজনের একটা জামা গায়ে দিই। এই জামা গায়ে দেওয়ার কারণে অনেকের ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা হয়ে যায় এবং অ্যাট দ্য এন্ড 60-র পরে অনেক কার্ডিওলজিস্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা কাজে, কিন্তু তারা করতে পারে না, কারণ তাদের কোমর ব্যথা এবং যে মাথা ব্যথার কারণে, ঘাড়ে ব্যথার কারণে। এখন রোবট ইজ দ্য সলিউশন। আপনি রোবোটিক এনজিওপ্লাস্টি করলে তার মানে ওই লোকটাকে কিন্তু আপনি ক্যাথল্যাবের বাইরে, যদি আমরা বাইরে থেকে করি তাহলে সে কিন্তু ওই জামাটা পুরো পরা লাগছে না, সে তার গায়ে রেডিয়েশন লাগছে না। এছাড়া রেডিয়েশনের ঝুঁকির কারণে অনেক আমাদের কার্ডিওলজিস্ট চোখে ক্যাটারাক্ট এবং ব্রেন ক্যান্সার এবং বোনে ক্যান্সার হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাহলে আপনি যদি একটা এক্সপার্ট ম্যান পাওয়ারকে যদি ইউটিলাইজ করতে চান, সেখান থেকে কিন্তু রোবোটিক এনজিওপ্লাস্টি ইজ দ্য আনসার। আপনি তো ট্রায়াল বেসিসে 7 জন রোগীর উপর এটি করেছেন এবং 7 জন রোগী কি ভালো আছে? সব রোগী ভালো আছে।
তাহলে এটা একদম বাণিজ্যিকভাবে কিংবা সরকারি পর্যায়ে এটি মানে ম্যাস পিপলের জন্য ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনি জানেন, আপনি এবং দেশের লোকজন জেনে খুশি হবেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই মেশিন কেনার জন্য। অলরেডি এই মেশিনের কেনার জন্য পরিকল্পনা কমিশন এই প্রস্তাবনা গ্রহণ করেছে এবং আশা করতেছি আমাদের কয়েক মাসের মধ্যে মানে 1 জানুয়ারি 2025 আগেই এই মেশিন আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে সরকারের পক্ষ থেকে আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আপনারা কতজন রোগীকে আপনারা ট্রিটমেন্ট দিতে পারবেন একটি মেশিন এলে? না, একটি মেশিন এলে ইট ইজ এ মেশিন, সুতরাং আমাদের যতদিন এই মেশিন ভালো থাকবে। মানে আমি একটা গড় হিসাব জানতে চাচ্ছি যে ধরেন একদিনে কতজন রোগীকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব, যেহেতু সময় কম লাগছে তাহলে কি একটু বেশি সংখ্যক রোগী ট্রিটমেন্ট পেতে পারে? আমার যেটা প্ল্যান, আমরা সাধারণত এখন একটা ইউনিট এটা কাজ করি, আমি এবং আমার ইউনিটরা কাজ করে, আমি আমার ইউনিটে এটা এক্সপিরিয়েন্স করব, তারপরে আমাদের পুরো এনএসিবিটি এক্সপার্টাইজ হবে। আলটিমেটলি যখন এনএসিবিটি এক্সপার্টাইজ হবে তখন আমাদের এনএসিবিটিতে প্রায় 60টা ক্যাথল্যাব আছে। সুতরাং যে ইচ্ছা করে যেই রুগী চায় বা কোনো কমপ্লিকেটেড জিনিস তারা কিন্তু যে কোনো অপারেটর ইউজ করতে পারবে। সুতরাং এটা নাম্বার ইজ নট এন ইস্যু। আপনি একটা রোবট দিয়ে প্রতিদিন 20টা করতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। তার মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টও এখানে একটা বড় ইস্যু, সেইখানেও কি একটু নজর দিচ্ছেন যে আপনি ছাড়া আরো অন্যদেরকে ট্রেন করা? যেহেতু যেমন আমি এই যে 7টা করেছি ইনিশিয়ালি, আমি ট্রেন হয়ে আসছি, আমি আমার টিমকে ট্রেন করেছি, এখন আমার টিম পারে। আলটিমেটলি আমার টিম আরও যখন ম্যাচিউর হবে তখন এনআইসিবিডির আমাদের 20টা টিম আছে, প্রত্যেকটা টিমকে আমরা ট্রেন করবো, তখন 20টা ইউনিট করতে এই কাজগুলো করতে পারবে। এর মধ্যে দিয়ে কি আপনার মনে হয় যে এনআইসিবিডিও স্মার্ট এনআইসিবিডি হয়ে উঠবে? এটাই আমাদের প্ল্যান। আমাদের এনআইসিবিডি আমাদের স্মার্ট এনআইসিবিডি করতে পারলেই কিন্তু দেশ স্মার্ট হবে। কারণ আজকে এনআইসিবিডির যে ডাক্তাররা তারা যদি মনে করেন রংপুরে একটা রোগ ভর্তি হলো, সেই পঞ্চগড়ে একটা রংপুর মেডিকেল কলেজ আসলো, ওখানে যদি আমার রোবটের একটা হাত থাকে, সেক্ষেত্রে এনআইসিবিডির যে এক্সপার্ট ডক্টররা কিন্তু ওই রংপুরের মেডিকেল কলেজে আমার হাসপাতাল থেকে এনআইসিবিডি থেকে ওই রোগীটি চিকিৎসা করতে পারবে। এটাই হলো স্মার্টনেস, এটাই হলো স্মার্ট এনআইসিবিডি, এটাই হলো স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থা। এটা আমি চিন্তা করি এভাবে। আমরা শেষ প্রশ্ন, এইখানে খরচ কেমন? মানে মানুষ ভাবে যে রোবোটিক সার্জারি মানে হচ্ছে অনেক খরচ, অনেক কস্টলি, আমি ইন্ডিয়া চলে যাব, সিঙ্গাপুর চলে যাব, আমেরিকায় চলে যাব, সেই জায়গায় সাধারণ মানুষের জন্য কি বলবেন, খরচ কি অনেক বেশি? খরচের যদি আমি হিসাবটা একটু দিই, যদি এটা ইন্ডিয়াতে করা যায় শুধু এই সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে 2 থেকে 3 লাখ টাকা এক্সট্রা দিতে হয়, আর সিঙ্গাপুরে 7 থেকে 10 লাখ টাকা এক্সট্রা দিতে হয় শুধু এই সার্ভিসটার জন্য। আমরা এনআইসিবিডিতে হিসাব করছি যে আমাদের 20,000 টাকা এক্সট্রা দিলেই কিন্তু আমরা এই সার্ভিসটা দিতে পারবো। মানে প্রথাগত পদ্ধতিতে হলে যা খরচ হবে তার সাথে মাত্র 20,000 টাকা। যেমন একটা স্ট্যান্ড লাগাতে এনআইসিবিডিতে আমার যদি মানে খরচ যদি পেশেন্ট দেয় সেখানে 1 লাখ টাকার মতো খরচ হয় ভালো স্ট্যান্ডটাতে। যদি 1,20,000 টাকা দেয় তাহলে সেই রোবোটিক সার্ভিসটা ওটার সাথে অ্যাড করতে পারবে। এবং সেক্ষেত্রে আপনার কি মনে হয় এটার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে যদি সেইভাবে বিবেচনা করি তাতে রোগীর জন্য ডাক্তারের জন্য দুই দিক থেকেই উপকার এই 20,000 টাকা? এটা তো খুবই ভালো। দেখেন অনেকে কিন্তু আমরা চলে যাচ্ছি যখন বলে যে হ্যাঁ আজকে ইন্ডিয়াতে রোবোটিক অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, সিঙ্গাপুরে হচ্ছে, ইউরোপে হচ্ছে, অনেক আমাদের অ্যাফ্লুয়েন্ট সোসাইটি অনেক কিন্তু ওই জায়গাটা চলে যাচ্ছে, ওই ট্রিটমেন্ট নেওয়ার জন্য চলে যাচ্ছে। তাহলে আমি এই রোগীগুলো যদি দেশে আটকে রাখতে পারি তাহলে আমার দেশের কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এছাড়া আরেকটা যে চিন্তা করেন যে কেন পঞ্চগড়ের ওই গরিব লোকটা কেন সারা পৃথিবীর সর্বশেষ চিকিৎসা, সর্বাধুনিক চিকিৎসা পাবে না? সে যদি পায়, এটাই তো আমার স্মার্ট বাংলাদেশ, এটাই আমার স্মার্ট কার্ডিওলজি, এটাই আমার স্মার্ট এনআইসিবিডি। ডক্টর প্রদীপ কুমার কর্মকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পর্বে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই অন্য পর্বে আপনার সাথে হয়তো আরও অনেক বিস্তারিত আলাপ হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশ। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।